ওয়েলকাম ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে ক্লাইমেটোলজি পেপার আছে সেই ক্লাইমেটোলজি পেপারের ইউনিট 2 সিনপটিক ক্লাইমেটোলজি অফ দ্য ট্রপিক। তার মধ্যে দ্বিতীয় যে বিষয়টা বা টপিকটা আছে ট্রপিক্যাল সার্কুলেশনস, হ্যাডলি অ্যান্ড ওয়াকার সার্কুলেশন, এনসো ফিনোমেনা। নাও, what is atmospheric circulation? Atmospheric circulation means movement of air due to pressure gradient from local to global levels and from daily to seasonal and annual patterns over the earth's surface and above the earth's surface also. It is thus apparent that the atmospheric circulation has spatial, temporal and altitudinal components. আমরা জানি যে বায়ুমণ্ডলের মধ্যে সর্বদাই একটা প্রবাহ বা সঞ্চালন লক্ষ্য করা যায়। এই প্রবাহ বা সঞ্চালন সাধারণত হয়ে থাকে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের প্রভাবে, অর্থাৎ যে বায়ুচাপ ঢাল অর্থাৎ বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে, এই চাপ ঢালের প্রভাবেই কিন্তু বায়ু একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হচ্ছে। সেটা স্থানীয়ভাবেও হতে পারে, আঞ্চলিকভাবেও হতে পারে বা সারা পৃথিবীব্যাপী যে কোনোভাবেও হতে পারে। কিন্তু এই সঞ্চালনের মাত্রা বা পরিমাণ বা দিক সাধারণত দৈনিক অথবা ঋতু অনুযায়ী অথবা বছরের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই বায়ু প্রবাহটা লক্ষ্য করা যায়। এই বায়ু প্রবাহ কেবলমাত্র ভূপৃষ্ঠ অঞ্চলে নয়, ভূপৃষ্ঠ অঞ্চল ছাড়াও আপার অ্যাটমসফিয়ারেও কিন্তু আমরা এই সঞ্চালন বা অ্যাটমসফেরিক সার্কুলেশনটা লক্ষ্য করে থাকি। সেই কারণে বলা যায় যে অ্যাটমসফেরিক সার্কুলেশনের একটা স্প্যাশিয়াল অর্থাৎ স্থানিক, টেম্পোরাল অর্থাৎ সময় অনুযায়ী এবং অল্টিটিউডিনাল কম্পোনেন্ট আছে, অর্থাৎ উচ্চতার প্রভাবেও আমরা অ্যাটমসফেরিক সার্কুলেশনের পরিবর্তন হতে দেখি। বায়ুমণ্ডলের এই সাধারণ নিয়ম বা বায়ুমণ্ডলের এই সঞ্চারণ একটি নির্দিষ্ট প্রকারের মাধ্যমে হয়ে থাকে। এই প্রকারের মাধ্যম আমরা লক্ষ্য করি যে বায়ুমণ্ডলের যে সঞ্চালন সাধারণত প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের দ্বারা নিয়ন্ত্রিত হলেও এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স আবার নিয়ন্ত্রিত হয় পৃথিবীর ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলের তাপমাত্রা বা উষ্ণতার পরিমাণ কেমন আছে। আর আমরা এটাও জানি যে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তন হয়, অর্থাৎ চাপ যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু উষ্ণতায় নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা জানি যে উচ্চচাপ অঞ্চল সেখানেই গঠিত হয় যেখানে তাপমাত্রার পরিমাণ কম থাকে, আর নিম্নচাপ সেখানেই গঠিত হয় যেখানে তাপমাত্রার পরিমাণ বেশি থাকে। ফলে স্বাভাবিকভাবেই বায়ু ঠান্ডা অঞ্চল থেকে গরম অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তবে ঠান্ডা অঞ্চল থেকে গরম অঞ্চলের দিকে বায়ু শুধুমাত্র প্রবাহিত হয় না, এই গরম অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকেও কিন্তু বায়ুর প্রবাহ লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের এই অবস্থা সঞ্চালন বা বায়ুমণ্ডলের এই যে নড়াচড়া বা গতি, এর উৎপত্তির বিভিন্ন প্রকার থাকলেও সাধারণভাবে এই সঞ্চালন বা গতি প্রবাহকে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায়। এই অ্যাটমসফেরিক সার্কুলেশনের বিভিন্ন যে প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলোর মধ্যে টেম্পোরালি অ্যাটমসফেরিক সার্কুলেশনকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সময় অনুযায়ী অ্যাটমসফেরিক সার্কুলেশনটাকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন প্রাইমারি সার্কুলেশন বা লং টার্ম সার্কুলেশন, সিজনাল সার্কুলেশন এবং ডিউরিনাল সার্কুলেশন। আবার যদি আমরা স্প্যাশিয়াল ডাইমেনশন লক্ষ্য করি অথবা জেনেসিস বা উৎপত্তি লক্ষ্য করি, তাহলেও কিন্তু আমরা দেখব যে এই অ্যাটমসফেরিক সার্কুলেশনটা আবার প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এই তিনটে ভাগে বিভক্ত। এবার এই প্রাইমারি বা সার্কুলেশনটাকে বা
অনেক ক্ষেত্রে এই প্রাইমারি সার্কুলেশনটাকেই জেনারেল সার্কুলেশন বলা হয়, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী বছরের সবসময় যে ধরনের সার্কুলেশনটা লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে জেনারেল সার্কুলেশন। এবং যেহেতু সারা পৃথিবীব্যাপী এই চাপের প্রভাবে বা চাপ বলয় অনুযায়ী বায়ু প্রবাহ হয়, সেই কারণে এই বায়ু প্রবাহকে প্রাইমারি বা জেনারেল সার্কুলেশন বলে। A general circulation including planetary wind systems which are related to global pressure belts, as for example trade winds, westerly wind and polar winds, and variants of general or global atmospheric circulation, that is jet stream circulation, Waka circulation and southern oscillation. Now come to the second point, the seasonal secondary circulation consisting of cyclones, anticyclones, seasonal circulations like monsoon or the air masses, movement of air masses. Tertiary circulation, which includes local wind like Harmattan, Chinook, Sirocco, Nor'wester, Lu, etc. and diurnal winds like land and sea breeze and mountain and valley breeze, etc. The general circulation, also called as primary circulation, involves the wind patterns over the entire globe. সারা পৃথিবীব্যাপী বায়ু প্রবাহের যে প্রকৃতি বা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকেই বলা হচ্ছে জেনারেল সার্কুলেশন। The general circulation, also called as primary circulation, involves the wind patterns over the entire globe. In other words, the large-scale motion circulation of air of the atmosphere in both time and space, involving the whole globe and its atmosphere, is called general circulation of the atmosphere. It is primary circulation because it is of vital importance of the weather and climate conditions at global scale, and it also gives birth the secondary and tertiary atmospheric circulation. এই বিষয়ে আমরা বলতে পারি যে সময় আর স্থান অনুযায়ী বায়ুমণ্ডলের মধ্যে বৃহৎ মাত্রায় যে গতি প্রবাহ লক্ষ্য করা যায় তাকে বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালন বা দ্য লার্জ স্কেল মোশন ইন দ্য অ্যাটমসফিয়ার ইন টাইম অ্যান্ড স্পেস ইজ নোন অ্যাজ দ্য জেনারেল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার। এই সঞ্চালন আবার উল্লম্ব বা অনুভূমিক অথবা উল্লম্ব এবং অনুভূমিক দুভাবেই হয়ে থাকতে পারে। উচ্চ ও নিম্ন অক্ষাংশের মধ্যে উল্লম্ব ও অনুভূমিকভাবে বায়ুমণ্ডলের উপাদান এবং ভর বা মাস এর বায়ুর সঞ্চালন হয়ে থাকে। অক্ষাংশ অনুসারে সূর্যরশ্মির যে তাপীয় ফল তার তারতম্য ঘটে আমরা জানি। ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে যেখানে বাষ্পীভবনের মাত্রা অনেক বেশি, সেখান থেকে প্রচুর পরিমাণে লীন তাপ বায়ুমণ্ডলে পরিবাহিত হয়। এই অতিরিক্ত তাপ মেরু প্রদেশের দিকে ক্রমশ যেতে থাকে বা ধাবিত হয়, যা বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালনের প্রধান কারণ। অর্থাৎ বায়ু গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে অথবা ঠিক উল্টোটা ঠান্ডা জায়গা থেকে গরম জায়গার দিকে প্রবাহিত হয়। সুতরাং অক্ষাংশ অনুসারে পৃথিবীর এই যে হিটিং এর যে ইমব্যালেন্স বা অসমতা ক্রান্তীয় মেরু অঞ্চলের মধ্যে খুব সহজভাবে বায়ুর সঞ্চালন সৃষ্টি করে থাকে। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানে উষ্ণতার পরিমাণ বেশি থাকে, আর মেরু অঞ্চল দুটোতে উষ্ণতা বা সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার জন্য উষ্ণতার পরিমাণ কম থাকে। এই অতিরিক্ত উষ্ণতা এবং অতিরিক্ত কম উষ্ণতা এই দুটো জায়গার মধ্যে উষ্ণতার বন্টনের জন্যই বায়ুমণ্ডলের যে সঞ্চালন তাই জেনারেল সার্কুলেশন। এই জেনারেল সার্কুলেশনের
কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, জেনারেল সার্কুলেশনের প্রধান যে কারণ বা যে কাজ সেটা হচ্ছে হিটের ট্রান্সফার। কোথা থেকে? ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে, অর্থাৎ সারপ্লাস হিট এরিয়া থেকে ডেফিসিট হিট এরিয়ার মধ্যে উষ্ণতার বন্টন। অর্থাৎ বায়ু যখন প্রবাহিত হচ্ছে সেই তার সাথে সাথে নিয়ে যাচ্ছে কিছু পরিমাণ উষ্ণতা, সেই উষ্ণতার বন্টন হয়ে থাকে। দ্বিতীয়ত, এনার্জি ট্রান্সফার। এই হিটের মাধ্যমে কিন্তু এনার্জি ট্রান্সফার হয়, যাতে করে কোনো সারা পৃথিবীব্যাপী এনার্জির যে ইকুয়ালাইজেশনটা বা ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে। সেটা ল্যান্ড এরিয়া হতে পারে বা ওশেন এরিয়া, দু জায়গাতেই হতে পারে। জেনারেল সার্কুলেশন তৃতীয় ক্ষেত্রে আমরা দেখি এটি ময়েশ্চারেরও ট্রান্সফার করে। অর্থাৎ ময়েশ্চার যেখানে সারপ্লাস আছে সেই জায়গা থেকে, যেমন সেই জায়গাটা অবশ্যই কোনো উষ্ণ সমুদ্র অঞ্চল, এবং ময়েশ্চার ডেফিসিট আছে এমন জায়গাটায় যেখানে শুকনো কন্টিনেন্টাল পোর্শন, এই দুটো পোর্শনের মধ্যে ময়েশ্চারের বিনিময় হয়, বা কথা বলা যায় যে সমুদ্র অঞ্চল থেকে ময়েশ্চার চলে যাচ্ছে কন্টিনেন্টের ওপরে, যার ফলে তৈরি হচ্ছে ক্লাউড এবং প্রেসিপিটেশন। এই ক্লাউড, প্রেসিপিটেশন আর ময়েশ্চারের ট্রান্সফারটাই কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেলটার ব্যালেন্সে সাহায্য করে। সারা পৃথিবীব্যাপী যে জলচক্র আছে সেই জলচক্র মেনটেন করার জন্য কিন্তু এই জেনারেল সার্কুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। জেনারেল সার্কুলেশনটা যদিও সারা পৃথিবীব্যাপী সারা বছর ধরে হয়ে চলেছে এবং সবসময়ই হয়ে চলেছে, তবুও এটাকে ঠিক স্ট্যাটিক বলা যায় না, এটা ডাইনামিক, অর্থাৎ সর্বদা এটা পরিবর্তনশীল। General circulation, if considered at large temporal scale, is not static. Rather, it changes due to a host of factors and causes which result in climatic change. জেনারেল সার্কুলেশন বায়ুমণ্ডলের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স মেনটেনের ক্ষেত্রে সাহায্য করে। সেটা ব্যালেন্সটা ময়েশ্চারগত দিক থেকে হোক, এবং ময়েশ্চার ডেফিসিট, সারপ্লাস এরিয়ার মধ্যে ব্যালেন্স, ইভাপোরেশন, প্রেসিপিটেশন প্রভৃতি বিভিন্ন রকম অ্যাটমসফেরিক যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলোর মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করার জন্য এই জেনারেল সার্কুলেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেনারেল সার্কুলেশনের যে মেকানিজম, সেই মেকানিজমটা লক্ষ্য করলে আমরা দেখব যে সাধারণত দুটো বিষয় বা প্রাথমিক যে কারণ, সেটা হচ্ছে স্প্যাশিয়াল ইমব্যালেন্স অফ হিট। এই স্প্যাশিয়াল ইমব্যালেন্স অফ হিট বলছে আবহাওয়া বিজ্ঞানীদের মতে, দ্য প্রাইমারি কজ অফ অ্যাটমসফেরিক মোশন and general circulation is spatial imbalance of heat energy. আমরা আগেই জানি যে the primary source of heat energy of the earth is the solar radiation, which is unequally received at the earth's surface, resulting into the development of heat energy surplus zone, that is the tropical or equatorial zone, and the heat energy deficit zone, that is the polar zone বা polar region. The energy imbalance causes variations in pressure, and thus the resultant pressure gradient, both the earth's surface and upper air, causes atmospheric motion at large and also small scale. The second controlling factor of the general circulation of the atmosphere is the angular momentum of the earth and its atmosphere, which is gravitationally attached to the earth, and hence it also rotates with earth. The absolute angular momentum is the highest at the equatorial and decreases poleward, and is become zero at the poles, because the entire earth complete its own rotation in about 24 hours, and hence
the rotation of speed become maximum at the equatorial region and becomes zero at the polar region or the pole. Because of decreasing poleward angular momentum, the poleward blowing winds acquire progressively higher eastward velocity due to the conservation of angular momentum. আমরা আগেই দেখেছি যে হিট এনার্জির ইমব্যালেন্সের জন্য পোলার রিজিয়ন থেকে ইকুয়েটোরিয়াল রিজিয়ন আর ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে পোলার রিজিয়নের দিকে যেমন বায়ু প্রবাহ হয়, তেমনি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যারিয়েশন পোলার রিজিয়ন থেকে ইকুয়েটোরিয়াল রিজিয়নের মধ্যে যেহেতু পার্থক্য হয়, এই পার্থক্য বায়ুমণ্ডল যা পৃথিবীর সাথে তার গ্র্যাভিটেশনাল পুলের জন্য সংযুক্ত অবস্থায় রয়েছে, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম তারা লাভ করে, ফলস্বরূপ বায়ুর প্রবাহ বা সঞ্চালন লক্ষ্য করা যায়। On an average, heat and angular momentum are transported in two ways. সাধারণত দুটোভাবে হিট আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা ট্রান্সপোর্ট হয়ে থাকে। সেগুলোর মধ্যে প্রথমটি হলো ভার্টিক্যাল সার্কুলেশন আর দ্বিতীয়টি হলো হরিজন্টাল সার্কুলেশন। এই ভার্টিক্যাল সার্কুলেশন আর হরিজন্টাল সার্কুলেশন এটা পরবর্তী সময়ে আমরা আরও বড় করে আলোচনা করে দেখব যে ভার্টিক্যাল সার্কুলেশন আর হরিজন্টাল সার্কুলেশনটা কীভাবে বায়ুমণ্ডলের স্থিরতা বা সঞ্চালন প্রভৃতি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। The vertical transfer of heat and angular momentum are accomplished through tricellular meridional circulation of the atmosphere. The horizontal transport of heat and angular momentum are carried through horizontal circulation, that is the tropical and polar circulation. Now the tricellular model. The tricellular model is clearly depicted by clearly understand the general circulation of the atmosphere. The modern school of climatology predicted a tricellular or tricell model of meridional circulation of the atmosphere, popularly known as tricellular model or tricellular meridional model. Of the atmosphere, wherein it is believed that there is cellular circulation of air at each meridian or the longitude. Surface winds blow from high pressure areas to low pressure areas, but in the upper atmosphere the general direction of the air circulation is opposite to the direction of surface winds. তাহলে সারফেস বরাবর বা সারফেস উইন্ড যেদিক থেকে যেদিকে প্রবাহিত হচ্ছে, আপার এয়ারে কিন্তু ঠিক তার উল্টো দিকে প্রবাহিত হয়। Thus, each meridian has 3 cells of air circulation in the northern and also in the southern hemisphere. বায়ুমণ্ডলে উল্লম্ব আর অনুভূমিক সঞ্চালনে সাধারণত তাপ, উত্তাপ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের মাধ্যমে হয়ে থাকে। তাপ পরিচালন নীতির উপর নির্ভর করে বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালনের একটা ক্লাসিক্যাল যে উপস্থাপনা, সেটা উপস্থাপন করেন এডমান্ড হেলি, বা সেটা হচ্ছে 1686 খ্রিস্টাব্দে। পরবর্তী সময় 1735 সালে জর্জ হ্যাডলি এই তথ্যের কিছুটা পরিমার্জন বা পরিবর্ধন করেন। পরবর্তীকালে আমরা যে ট্রাইসেলুলার মডেলটা লক্ষ্য করি, সেই ট্রাইসেলুলার মডেলের একটি সেল বা একটা কোষ এই হ্যাডলির নাম অনুসরণ করে করা হয়েছে, হ্যাডলি সেল, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তবে সাধারণভাবে এই ট্রাইসেলুলার মডেলটা মূল বক্তব্য হলো ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে পোলার রিজিয়নের মধ্যে 3টে সেলের মাধ্যমে, অর্থাৎ ট্রপিক্যাল সেল অর হ্যাডলি সেল, মিড ল্যাটিটিউড সেল or polar front cell or Ferrel cell, and thirdly the polar or subpolar cell,
এই যে তিনটে সেল, এই তিনটে সেলের মাধ্যমে ইকুটোরিয়াল অঞ্চল থেকে পোলার রিজিয়নের মধ্যে বায়ু প্রবাহ হয়, আবার পোলার রিজিয়ন থেকে বায়ু ইকুটোরিয়াল রিজিয়ন পর্যন্ত বায়ুর এই প্রবাহটা লক্ষ্য করা যায়। এইখানে আমরা এই ট্রাইসেলুলার মডেলের যদি একটা ভার্টিক্যাল সেকশন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাডলি, ফেরেল, পোলার সেলের মাধ্যমে নিরক্ষীয় অঞ্চল থেকে শুরু করে নিরক্ষীয় অঞ্চল থেকে শুরু করে পোলার রিজিয়ন পর্যন্ত বায়ুর এই সঞ্চালনটা লক্ষ্য করা যাচ্ছে। এবার একেবারে এক ঝলক দেখে নিই যে কীভাবে এই সঞ্চালনটা হচ্ছে। ধরা যাক নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুটা ওপর দিকে উঠে গেল, সেই বায়ুটা ট্রপিক্যাল এরিয়াতে আবার নিচের দিকে নেমে আসলো। এই নিচের দিকে নেমে আসার পর সেটা দুটো ভাগে ভাগ হয়ে এলো, একটা সাবপোলার এরিয়ার দিকে গেল এবং এখানে গিয়ে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য সেটা আবার ওপর দিকেও যেতে শুরু করলো। কিন্তু যখনই আমরা ট্রপোস্ফিয়ারে বা ট্রপোপজের কাছাকাছি চলে যাচ্ছি, তখন বায়ু প্রবাহটা আবার দুটো ভাগে ভাগ হয়ে এই একটি অংশ পোলার রিজিয়নের দিকে চলে আসলো। ঠিক তেমনিভাবে পোলার রিজিয়ন থেকেও কিন্তু বায়ু প্রবাহ ইকুটোরিয়াল রিজিয়নের দিকে চলে আসছে, অর্থাৎ একটা আপার অ্যাটমসফিয়ার, সারফেস, আবার আপার অ্যাটমসফিয়ার, তারপরে সারফেস, এইভাবে বায়ু প্রবাহটা একটা সেলের মাধ্যমে লক্ষ্য করা যায়। যদি আর্থ রোটেট না করতো তাহলে কিন্তু আমরা ইকুটোরিয়াল রিজিয়ন থেকে পোলার রিজিয়নের দিকে আপার এয়ার হিসেবে বায়ুর প্রবাহ দেখতাম, আর পোলার রিজিয়ন থেকে ইকুটোরিয়াল রিজিয়নের দিকে সারফেস বায়ু হিসেবে বায়ু প্রবাহটা দেখা যেত। এখানেও আমরা যে ট্রাইসেলুলার মডেলের নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি এই যে দুটো সেলের মাঝামাঝি জায়গায় কোথাও সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, কোথাও পোলার ফ্রন্ট জেট স্ট্রিমের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নিই যে আমাদের সিলেবাস অনুযায়ী যে হ্যাডলি সেল বা ট্রাইসেলুলার মডেলের যে ট্রপিক্যাল সার্কুলেশন, সেই ট্রপিক্যাল সার্কুলেশনের বিষয়টা কি। ক্রান্তীয় কোষ বা হ্যাডলি সেল হচ্ছে ট্রাইসেলুলার যে মডেল রয়েছে সেই মডেলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেল। 1735 সালে হ্যাডলি তার পরিচলন মডেল বা কনভেকশন মডেল ব্যাখ্যা করতে গিয়ে এই ধরনের কোষের কথা প্রথম উল্লেখ করেন। তাই এই ক্রান্তীয় অঞ্চলের যে সেলটা আছে সেই সেলটাকে হ্যাডলি সেল বলা হয়। নিরক্ষরেখার উভয় দিকে 25 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় এই যে সেলটা এটা বিস্তৃত, অর্থাৎ নিরক্ষরেখা থেকে শুরু করে 25 থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা 25 থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যেকার যে বিস্তৃত অংশটা, সেই অংশটার মধ্যে আমরা এই হ্যাডলি সেলটাকে লক্ষ্য করি। নিরক্ষরেখার কাছাকাছি বায়ু অত্যধিক উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উত্থিত এই বায়ুর কিছু অংশ উত্তর দিকে এবং কিছু অংশ দক্ষিণ দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে 30 ডিগ্রি অক্ষাংশের কাছে এই বায়ুটা আবার ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এই নেমে আসার ফলে কি হচ্ছে, ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে কি হচ্ছে, বায়ু ওপর দিক থেকে নিচের দিকে নেমে আসতে দেখা যায়। এই যে ক্রান্তীয় অঞ্চলের দিকে বায়ু ওপর দিক থেকে নিচের দিকে নেমে আসলো, এই ছবিটার ক্ষেত্রে বাঁ দিকে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, ডান দিকে হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এইভাবে নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত বায়ুটা কি হচ্ছে, আপার এয়ারের মাধ্যমে ক্রান্তীয় অঞ্চলের দিকে আসছে, কারণ সে ওপরের দিকে উঠে গেল যখন বায়ুটা, তখন সে ঠান্ডা হয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম হোক বা তাপের ডিস্ট্রিবিউশনের জন্যই হোক, সেগুলো হচ্ছে পোলার রিজিয়নের দিকে যাত্রা শুরু করে এবং পোলার রিজিয়নের দিকে যাত্রা করার পথে সে 30 ডিগ্রি অক্ষাংশের কাছে ক্রান্তীয় অঞ্চলে দেখুন নিচের দিকে নেমে আসে। এই ক্রান্তীয় অঞ্চলে কর্কটক্রান্তি রেখা বা মকরক্রান্তি রেখার কাছাকাছি এই ধরনের বায়ুর যে উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তার প্রভাবে এখানে একটা উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চল বরাবর যখন বায়ু নিচের দিকে নামতে থাকে, তখন সেই বায়ুতে অ্যাডিয়াবেটিক্যালি সেই বায়ুটা উত্তপ্ত হয়। অ্যাডিয়াবেটিক প্রসেসটা আমরা জানি। তাই বায়ু এখানে ক্রমশ উষ্ণ হতে থাকে, তবে বায়ুতে কোনো আর্দ্রতা থাকে না বা আর্দ্রতা প্রবেশ করে না, কারণ ওপর দিক থেকে যখন নিচের দিকে নামছে বায়ু, অর্থাৎ ঠান্ডা বায়ুটা গরম এলাকার দিকে যাচ্ছে, ফলে বায়ুর ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকে, সব ফলে সে কী করে, জলীয় বাষ্প গ্রহণ করতে শুরু করে। সেই কারণে এই অঞ্চলের বায়ুমণ্ডলে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্বল্প মাত্রায় প্রেসিপিটেশন লক্ষ্য করা যায়।
আবার একই কারণে ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ নিম্নমুখী যে বায়ু দূষিত বলয় বরাবর পৃথিবীর যে প্রধান উষ্ণ মরুভূমিগুলো আছে সেই উষ্ণ মরুভূমিগুলো যেমন সাহারা, সোনেগান, গ্রেট অস্ট্রেলিয়ান, আটাকামা, কালাহারি ইত্যাদি মরুভূমিগুলো গড়ে উঠেছে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ বায়ু ঊর্ধ্বমুখী হয়ে অবশেষে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং আয়ন বায়ুর বিপরীতে প্রত্যয়ন বায়ু হিসেবে প্রবাহিত বা প্রত্যয়িত বাণিজ্য বায়ু হিসেবে প্রবাহিত হয়। প্রতি বাণিজ্য বায়ু বা প্রত্যয়ন বায়ু নিরক্ষরেখার কাছাকাছি 8,000 মিটার থেকে 12,000 মিটার উচ্চতার মধ্যে প্রবাহিত হয়। উঁচু জায়গা থেকে প্রবাহিত হওয়ায় এই বায়ু ভূপৃষ্ঠের ঘর্ষণ বল দ্বারা প্রভাবিত হয় না দেখে ঘর্ষণ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যে ফ্রিকশনাল ফোর্স। নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হওয়ার সময় কোরিওলিস বল দ্বারা এই বায়ুটা প্রবাহিত হয়। এই প্রবাহকালে এই বায়ু কোরিওলিস বল থেকে প্রভাবিত হয়ে কিছুটা বক্রতা বা বেন্ট হয়ে যায়। নিরক্ষীয় অঞ্চলের এই যে উষ্ণ আর্দ্র বায়ু যেটা উপরের দিকে উঠলো, সেই বায়ুটা কি করছে, বিশাল পরিমাণে কিউমুলাস এবং কিউমুলোনিম্বাস জাতীয় মেঘের সৃষ্টি করে এবং প্রচুর পরিমাণে লিন তাপ বায়ুতে মিশ্রিত হয়। বায়ুমণ্ডলের মধ্যে এইভাবে শক্তি সঞ্চারিত হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে বায়ু সঞ্চালন প্রক্রিয়া সচল হয়ে ওঠে। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন যে পৃথিবীর জলভাগ থেকে যে পরিমাণ জলকণা বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে বা প্রবেশ করে তার প্রায় 60%, 60% আসে নিরক্ষরেখার উভয় দিকে 25 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। সুতরাং এই হ্যাডলি সেল কিন্তু নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চলের মধ্যে তাপ এবং ময়েশ্চার বা আর্দ্রতার বিনিময় ঘটাতে সাহায্য করে। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণবায়ু উপরের দিকে উঠে গিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং ক্রমশ শীতল বা ভারী হয়ে 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি ভূপৃষ্ঠে নেমে আসে। এইভাবে হ্যাডলি কোষের সঞ্চালন চক্রটা সম্পূর্ণ হয়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে ওপরের দিকে ওঠা, ওপরের দিক বরাবর ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহ, ক্রান্তীয় অঞ্চলের নিচের দিকে নেমে আসা এবং হাই প্রেশার অঞ্চল থেকে লো প্রেশার অঞ্চলের দিকে বায়ুর ভূপৃষ্ঠ বরাবর প্রবাহ মিলিত হয়ে ক্রান্তীয় অঞ্চলে যে কোষের বা সেলের সঞ্চালনটা সৃষ্টি করে সেটাই হচ্ছে হ্যাডলি সেল। তবে আয়ন বায়ু উষ্ণমণ্ডলে বা ক্রান্তীয় অঞ্চলে অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় না, তাই হ্যাডলি যে সার্কুলেশন সেল সেটা উষ্ণমণ্ডলে সর্বত্র লক্ষ্য করা যায় না। এটা ব্যারিয়াঞ্চলের মতে। আমরা যদি সাবিন্দর সিং এর বই লক্ষ্য করি তাহলে দেখব যে ওখানে বলা আছে, The meeting of the trade winds in the equatorial region forms the intertropical convergence zone. The trade winds pick up latent heat across the warm tropical oceans and are forced to rise up vertical convection current. The unstable warm moist air is rapidly cooled adiabatically to produce towering cumulonimbus cloud, frequent thunderstorm and low pressure characteristics of the equatorial climate. It is these upward currents that form the powerhouse of the general global circulation and which turn latent heat into sensible heat and later the potential energy. At ground level, the ITCZ experiences only very gentle variable winds known as the doldrum. এখানেও কিন্তু আমরা ট্রপিক্যাল সার্কুলেশনটা বা হ্যাডলি সার্কুলেশনটা কিভাবে হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। As the rising of air cooled to the atmosphere,
cool to the temperature of the surrounding environment air. Uplift ceases and is being to move away from the equator. Further cooling, increasing density and diversion by the Coriolis force cause the air to slow down and to subside, forming the descending into the Hadley cell in looks to the northern hemisphere. It can be seen that the air subsides at about 30 degree north to create the subtropical high pressure known as the horse latitude, with its clear skies and dry stable conditions. On reaching the Earth's surface, the cell is completed as some of the air is returned to the equator as the northeast trade wind. এবার আমরা দেখি যে ওয়াকার সার্কুলেশন আমরা এতক্ষণ যে ট্রাইসেলুলার মডেলের মাধ্যমে হ্যাডলি সেলের বা যে বিষয়টা লক্ষ্য করলাম, সেই বিষয়টা সাধারণতভাবে কোনো একটা দ্রাঘিমা রেখা বরাবর হয়েছে। কিন্তু ওয়াকার যে সার্কুলেশন, এই সার্কুলেশনটা কিন্তু আমরা হ্যাডলি সেল বা ফ্রেল সেল বা পোলার সেলের মতো এটা আমরা কোনো মেরিডিয়ান বরাবর হতে দেখি না। আমরা সাধারণত ওয়াকার সার্কুলেশনটা লক্ষ্য করি পূর্ব পশ্চিম বরাবর, অর্থাৎ যদি আমরা ভাবি যে ফেডারেল সেলটা হলো উত্তর দক্ষিণ বরাবর, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখি সেই বিষয়টা হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর। উষ্ণমণ্ডলে দ্রাঘিমা বরাবর যে সেলুলার যে মডেল আমরা দেখলাম সেটা হচ্ছে হ্যাডলি সেল নামে পরিচিত, কিন্তু উষ্ণমণ্ডলে অক্ষাংশ বরাবরও এক প্রকার যে বায়ু সঞ্চালন দেখা যায় সেটি হচ্ছে ওয়াকার সঞ্চালন বা ওয়াকার সার্কুলেশন হিসেবে পরিচিত। উষ্ণমণ্ডলের উষ্ণ স্থলভাগ এবং জলভাগে বায়ু উষ্ণ হলে তা ওপরের দিকে উঠে যায়, আবার শীতল স্থলভাগ এবং জলভাগের বায়ু শীতল হয়, সেই শীতল বায়ু নিচের দিকে নামতে থাকে। ঠিক এই কারণেই উষ্ণমণ্ডলের পূর্ব পশ্চিমে অনুভূমিক চাপ ঢাল গড়ে ওঠে, অর্থাৎ হরিজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হয়। এর ফলে উষ্ণমণ্ডলের পূর্ব পশ্চিমের একটা বায়ু সঞ্চালন লক্ষ্য করা যায়, যেটা আমরা এই ওপরের ডায়াগ্রামটাতে দেখতে পাচ্ছি। এর ফলে উষ্ণমণ্ডলের পূর্ব পশ্চিমে যে বায়ু সঞ্চালনের সৃষ্টি হয়, স্যার গিলবার্ট ওয়াকার 1922 and 23 সময়ে এই সঞ্চালন বা এই সার্কুলেশনটাকে আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটাকে ওয়াকার সার্কুলেশন বলা হয়। প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে বিশেষত নিরক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত যে বৃহদাকার অ্যাটমসফেরিক সেল লক্ষ্য করা যায় সেটি ওয়াকার সার্কুলেশন। বার্কনেস এর মতে পূর্ব ইন্দোনেশিয়ার উষ্ণ জল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের শীতল জলের উপরের স্তরের যে তাপমাত্রার বৈষম্য সৃষ্টি হয় তার কারণেই ওয়াকার সার্কুলেশনটার সৃষ্টি হচ্ছে। এবার আমরা জানি যে দক্ষিণ আমেরিকা, অর্থাৎ এই কোস্টাল এরিয়াটা যদি লক্ষ্য করি, এই দক্ষিণ আমেরিকার এই অংশে অ্যান্টার্কটিকা অঞ্চল থেকে একটা শীতল জলস্রোত বা ওশেন কারেন্ট যেটা আছে সেই কারেন্টটা এগিয়ে আসে, সেটাকে আমরা বলি কোনো পেরুর কাছাকাছি এটাকে পেরু কারেন্ট বলা হয়। সমগ্র দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত এটা হামবোল্ট কারেন্ট নামে পরিচিত। এই হামবোল্ট কারেন্টটা যে সমুদ্র স্রোতটা নিয়ে আসছে সেটা কিন্তু শীতল, ফলে কি হচ্ছে দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটাতে শীতলতার মাত্রাটা
পূর্ব অঞ্চল অপেক্ষা অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়ার কাছাকাছি অঞ্চলের থেকে তুলনামূলকভাবে এই জায়গাটা ঠান্ডা। ফলে থার্মোক্লাইন অর্থাৎ যেখানে উষ্ণ জল আর শীতল জলের মধ্যে একটা সীমারেখা তৈরি হয়, এই সীমারেখাটা কিন্তু এই অংশটাতে ভূপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠের অনেক কাছাকাছি অবস্থান করে। আর সমুদ্র জল ঠান্ডা হলে সে তার ওপরের বায়ুমণ্ডলটাকেও ঠান্ডা করে দিচ্ছে, ফলে এখানে তৈরি হচ্ছে উচ্চচাপ। এবং অস্ট্রেলিয়া অঞ্চলটাতে যেখানে কোনো রকম বা ইন্দোনেশিয়া অঞ্চলটাতে যেখানে কোনো রকম শীতল সমুদ্র স্রোতের প্রভাব নেই, সেখানে জলের উষ্ণতাটা অনেক বেশি থাকে, ফলে তৈরি হয় একটা নিম্নচাপ। আর নিম্নচাপের বৈশিষ্ট্য কি? বায়ুটাকে সে ওপর দিকে তুলে দিচ্ছে, আর উচ্চচাপের বৈশিষ্ট্যটা কি? বায়ু নিচের দিকে নেমে আসছে। ফলে এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর একটা প্রবাহ লক্ষ্য করা যায়। আমরা জানি যে বায়ুর যে প্রবাহ সেটা যখন জলের ওপর দিয়ে হচ্ছে, সে কিন্তু জলটাকেও তার প্রবাহ পথের দিকে চালিত করে। অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হওয়ার সময় সে তার সাথে সাথে জলটাকেও নিয়ে যেতে সাহায্য করে। ফলে হচ্ছে এই অঞ্চল থেকে এই অঞ্চলের দিকে জলের একটা প্রবাহ লক্ষ্য করা যায়। এবং সাধারণ অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরে একটা চক্রাকার আবর্তন তৈরি হয়। এই চক্রাকার আবর্তনটাই হচ্ছে ওয়াকার সার্কুলেশন। প্রশান্ত মহাসাগরে এই যে চক্রাকার আবর্তন, এই চক্রাকার আবর্তনটার বছরের বিভিন্ন সময় বা কয়েক বছরের বিভিন্ন সময় এই চক্রাকার আবর্তনের মধ্যে কিন্তু আমরা কিছু বৈপরীত্য লক্ষ্য করি। এই বৈপরীত্যগুলোই পরবর্তী সময় এল নিনো, লা নিনা এই জাতীয় যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোর উৎপত্তি ঘটাতে সাহায্য করে। এবার আমরা এই কথাটা এর পরবর্তী সময় যখন আমরা এল নিনো বা লা নিনা এই জাতীয় বিষয়টা আলোচনা করি, আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে যে এই সঞ্চালনটা কি হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হচ্ছে আর্থ সারফেস বরাবর, এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হচ্ছে আপার এয়ার। অর্থাৎ তাহলে আমরা এইখানে যে সার্কুলেশনটা দেখছি, সেই সার্কুলেশনটা কিন্তু কোনো অক্ষরেখা বরাবর হয়েছে বলে মনে হচ্ছে। সেই জন্য এই সার্কুলেশনটার সাথে হ্যাডলি সার্কুলেশনে কিন্তু একটা প্রভেদ একটা বা পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর আমরা দেখি যে এল নিনো বা এই জাতীয় যে বিষয়টা এনসো বা এই এল নিনো সাধারণত নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে অনিয়মিতভাবে প্রবাহিত এক প্রকার সমুদ্র স্রোতকে এল নিনো বলা হয়। তাহলে সমুদ্র স্রোত কিন্তু অনিয়মিতভাবে প্রবাহিত। নিরক্ষীয় অঞ্চলের মহাসাগরীয় অংশে সাধারণভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল সংলগ্ন পেরু ও ইকুয়েডরের পাশ দিয়ে দক্ষিণগামী এক প্রকার সমুদ্র স্রোত হলো এল নিনো। তাহলে পেরু আর ইকুয়েডর এবং কোনো কোনো ক্ষেত্রে চিলে, এই যে দেশগুলো রয়েছে, এই পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত হলো এল নিনো। তাহলে আমরা আগের ডায়াগ্রামটাতে ফিরে যাই। এখানে আমরা দেখছি যে বায়ুর যে প্রবাহটা, এই প্রবাহটা জলের উপরে যখন আসছে, সেটা কিন্তু জলকেও পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যেতে চেষ্টা করে। ফলে এই অঞ্চল থেকে বহুত পরিমাণে জল পশ্চিম দিকে অর্থাৎ ইন্দোনেশিয়া বা অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হতে শুরু করে। জলের মাত্রা বা পরিমাণ এই অঞ্চলটাতে বৃদ্ধি পেতে শুরু করে এই অঞ্চল অপেক্ষা। তার থার্মোক্লাইন ক্রমশ আরও ওপর দিকে উঠতে শুরু করে, অর্থাৎ জল সারফেস এরিয়াতেও ঠান্ডা হতে শুরু করে এবং উচ্চচাপের তীব্রতাটা বাড়তে থাকে। কিন্তু এই যে জলের পরিমাণ এই অঞ্চলটাতে বেড়ে যাচ্ছে, এই অঞ্চলটাতে ক্রমশ কমে যাচ্ছে, তার প্রভাবে কি হচ্ছে, জলের একটা ধর্ম হচ্ছে যে সে সবসময় তার হাইটটাকে মেনটেন করার চেষ্টা করে। তখন এইখানে সৃষ্টি হওয়া নিরক্ষরেখার উত্তর দিকে আর দক্ষিণ দিকে দুটো যে ইকুয়েটোরিয়াল যে কারেন্ট আছে, সেই কারেন্ট দুটো ঠিক মাঝখানে
ইকুয়েটোরিয়াল কারেন্টের ঠিক উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটা ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্টের সৃষ্টি হয়। এই ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট যেহেতু পশ্চিম দিকের গরম জায়গা থেকে পূর্ব দিকের ঠান্ডা জায়গার দিকে আসছে, সেই কারণে এই অঞ্চলে যখন সে পৌঁছায় তুলনামূলকভাবে গরম থাকে এবং সে থার্মোক্লাইনটাকে আরও নিচের দিকে নামিয়ে দেয়। অর্থাৎ এই অঞ্চলটাতে গরম জলের পরিমাণটা বাড়তে থাকে। এই গরম জলের পরিমাণটা বেড়ে যাওয়ার প্রভাবে যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটনগুলো ঠান্ডা জলের প্রভাবে বৃদ্ধি ঘটছিল, তাদের পরিমাণ ক্রমশ কমতে থাকে বা তাদের যে সংখ্যা কমে যায় বা তারা মারা যায়। এই মারা যাওয়ার প্রভাবে মারা যাওয়ার যে ঘটনা, তার প্রভাবে কিন্তু মাছেরও, অর্থাৎ যে মাছগুলো তাদের ইনস্টিংক্টের জন্য এই অঞ্চলে খাবারের সন্ধানে এসেছিল, তারাও খাবার না পেয়ে এসে ক্রমশ মারা যেতে শুরু করে। এবং এই যে গরম জলটা, এই গরম জলটা কিন্তু ক্রমশ নিরক্ষরেখা অ্যান্টার্কটিকা অঞ্চল থেকে বা কুমেরু অঞ্চল থেকে যে ঠান্ডা বা জলটা আসছিল, সেই ঠান্ডা জলটাকে ক্রমশ নিচের দিকে নামিয়ে দেয় এবং গরম জল হালকা হওয়ার জন্য সেটা কিন্তু উপরের দিকে থেকে যায়। ফলে এই অঞ্চলে মাছের যে মড়ক তৈরি হয় এবং এটা সাধারণত ডিসেম্বর মাসের সময় লক্ষ্য করা যায় বলে এই ঘটনাটাকে এল নিনো ঘটনা হিসেবে তুলে ধরা হয়। এল নিনোর এই ঘটনাটা ঠিক উল্টো বা স্বাভাবিক ঘটনাটা হচ্ছে এই লা নিনা, যেখানে ওয়াকার সার্কুলেশন যেটা স্বাভাবিক অবস্থা ছিল সেই স্বাভাবিক অবস্থাতেই চলতে থাকে। তাহলে এল নিনো আর লা নিনা কিন্তু সম্পূর্ণ বিপরীত একটা ঘটনা বা যেটার প্রভাবে স্বাভাবিক অবস্থা ফিরে পায় পৃথিবী কিছু বছর অন্তর অন্তর। এবার দেখা যাক যে সাদার্ন অসিলেশন ব্যাপারটা কি। সাদার্ন অসিলেশন ব্যাপারটা হলো, এটাকে আমরা এল নিনোর সাথে মিলিয়ে এল নিনো সাদার্ন অসিলেশন বা এনসো চক্র বা এনসো সাইকেলও বলা হয়। পূর্ব আর পশ্চিম প্রশান্ত মহাসাগরের উচ্চচাপ আর নিম্নচাপের অস্বাভাবিক ওঠানামা ব্যাখ্যা করতে এক প্রকার ইন্ডেক্স ব্যবহার করা হয়। এই ইন্ডেক্সটাকে বলা হচ্ছে সাদার্ন অসিলেশন ইন্ডেক্স বা SOI। এই এই যে ইন্ডেক্সটা নির্ধারণ করতে মূলত দুটি স্থানের বায়ুচাপের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। একটা হলো ফরাসি যে ফ্রেঞ্চ পলিনেশিয়ানের তাহিতি যে আইল্যান্ডটা আছে সেটা, আরেকটি হলো অস্ট্রেলিয়ার পোর্ট ডারউইন। এই দুটো জায়গা, অর্থাৎ আমরা যদি এই ডায়াগ্রামটাতে লক্ষ্য করি তাহলে ফ্রেঞ্চ পলিনেশিয়ান এরকম একটা জায়গায় একটা তাহিতি যে পোর্ট ডারউইন সেই জায়গাটা এখানটা। এবার আমরা স্বাভাবিক অবস্থায় কি দেখেছি, স্বাভাবিক অবস্থায় এখানে ঠান্ডা জলের জন্য এখানে উচ্চচাপ, গরম জলের জন্য এখানে নিম্নচাপ। এল নিনোর সময়টা কি হচ্ছে, যেহেতু গরম জলের প্রভাবটা এখানে বেশি হয়ে যাচ্ছে, সেখানে এই অঞ্চলটাতে নিম্নচাপ, তুলনামূলক ঠান্ডা থাকার জন্য এই অঞ্চলটাতে উচ্চচাপ। অর্থাৎ এই উচ্চচাপ আর নিম্নচাপের স্থান পরিবর্তন, অর্থাৎ পূর্ব থেকে একবার পশ্চিম দিকে, একবার পশ্চিম থেকে একবার পূর্ব দিকে, এই যে পেন্ডুলামওয়ালা ঘড়ির মতো অবস্থা, এই অবস্থাটাকে আমরা বলি যে সাদার্ন অসিলেশন। এই যে তাহলে তাহিতি আইল্যান্ড বা পোর্ট ডারউইন এই দুটো জায়গার বায়ুচাপের তারতম্য লক্ষ্য করে SOI এর যে ইন্ডেক্সটা এটা তৈরি করা হয়েছে। SOI এর মাত্রা যখন বেশি হয় তখন বায়ুচাপের পার্থক্য অনেক বেশি হয়, তাই জন্য উচ্চ SOI এর ক্ষেত্রে ট্রেড উইন্ডের থেকেও শক্তিশালী এক প্রকার বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। তাই এই সময় লা নিনা অবস্থার সৃষ্টি হয়। কিন্তু SOI অর্থাৎ সাদার্ন অসিলেশন ইন্ডেক্স যখন কম হয় তখন ট্রেড উইন্ড দুর্বল হয়ে যায়, তাই তখন তৈরি হয় এল নিনো। এনসো সম্পূর্ণ হতে এল নিনো বা লা নিনার পর্যায়ক্রমিক এই উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই কারণে এই পেন্ডুলামের মতো বায়ুচাপের তারতম্যের এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে সাদার্ন অসিলেশন। এবং এই সাদার্ন অসিলেশনটা
এল নিনোর সাথে যুক্ত করে এল নিনো সাদার্ন অসিলেশন বা এনসো এই শব্দটা তৈরি হয়েছে। এখানেও কিন্তু আমরা এল নিনো যে ঘটনাটা সেটা স্বাভাবিক অবস্থা এবং এল নিনোর সময়কার অবস্থাটা লক্ষ্য করি। আর এই এল নিনো বা সাদার্ন অসিলেশন বা এনসো যে ঘটনাটা, এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে তেমন কোনো সম্পর্ক আছে বলে এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি বা বোঝা যায়নি, কারণ এই ঘটনাটাকে একটা স্বাভাবিক ঘটনা হিসেবেই কিন্তু পেরু বা ইকুয়েডর এলাকার লোকেরা মনে করেন, এবং এটা 11 বছর অন্তর অন্তর সাধারণত হয়ে থাকে, 11 থেকে 12 বছর অন্তর অন্তর। সেই কারণে এটা যে হঠাৎ করে নতুন করে সৃষ্টি হয়েছে তা নয়, এই ঘটনাগুলো বহুদিন থেকেই চলছে এবং হয়তো বহুদিন পর্যন্ত চলবে বলে মনে করা যেতে পারে। থ্যাংক ইউ।